প্রতিদিন সূর্য ওঠে তোমায় দেখবে বলে, প্রতিদিন সূর্য ওঠে তোমায় দেখবে বলে। হে আমার আগুন, তুমি আবার ওঠো জ্বলে। প্রতিদিন সূর্য ওঠে তোমায় দেখবে বলে। হে আমার আগুন, তুমি আবার ওঠো জ্বলে। নমস্কার, আসসালামু আলাইকুম। আমার নাম কবির সুমন, যাদবপুর লোকসভা কেন্দ্রের বাসিন্দা। আমি জন্মেছি 1949 সালে। আমার বাবা মা আমাকে ছেলেবেলা থেকে গান শিখিয়েছিলেন। প্রথম দেখা তরুণ লাশ চলছে ভেসে ভেসে, দিন বদল করতে গিয়ে শহীদ হলো শেষে। 1966 হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেব কি, খাদ্য আন্দোলন, বিখ্যাত খাদ্য আন্দোলন। এই তো এই পাশেই অ্যান্ড্রুজ কলেজের ছাত্র শহীদ হলেন। বড় হচ্ছি সবে, নিউজ উইক পত্রিকা আমার মা আমার জন্য কিনে দিতেন। তাতে দেখলাম চে গেভারার মৃতদেহ, পুরো প্রচ্ছদে চেয়ে শুয়ে আছেন, চোখটা খোলা, বন্ধ না, বুলেট সারা শরীরে। এই বাড়িতে বসে আছি, সকালবেলায় একটা চোঙা লাগিয়ে পুলিশ বলতে বলতে গেল, যাদের বয়স এখনো 30 বছর হয়নি তারা কেউ বাড়ি ছেড়ে বেরোবেন না, আমরা বলা পর্যন্ত। বাড়ির ভেতর আটকা রইলাম, ধরপাকড় চলতে লাগলো। দুদিকে সিআরপি বসে আছে। এগোচ্ছি, আর একটি ছোট্ট ছেলে দৌড়ে এসে আমার ধুতিটা আঁকড়ে ধরলো, ধরে বললো, কাকু ভয় করছে, আমার সঙ্গে চলো। পাশেই ছিল একটা খাল, সেই খালে চলেছে ছেলেদের মৃতদেহ ভেসে ভেসে। একটি মৃতদেহ দেখেছিলাম এক যুবকের, তার পিঠে তখনও ছোরাটা গাঁথা। আমি সেই সময়ের লোক। রাজনীতি বা লোকনীতি যার রক্তের প্রতিটি বিন্দুতে। আমি নাগরিক, কবিয়াল, করি গানের ধর্ম পালন। কোন গান এই সময়কে ধরবে, তখন কোন গান গাইব? অথচ গান আমায় গাইতেই হবে। একদিন শহীদ কাদরী নামে বাংলাদেশের এক কবির একটা লেখা পড়লাম, রাষ্ট্র। আমি বসে বসে কবিতাটার ভিত্তিতে একটা গান তৈরি করা শুরু করলাম। রাষ্ট্র মানেই কাঁটা তারে ঘেরা সীমান্ত, রাষ্ট্র মানেই পাসপোর্ট নিয়ে উমেদারি, রাষ্ট্র মানেই ম্যাপে বাঁধা আমার দিগন্ত, রাষ্ট্র মানেই সব কিছু দারুণ সরকারি, রাষ্ট্র মানেই জন্মে নাগরিক, তারপরে করণিক, মধ্যবিত্ত সুখ দুঃখ, রাষ্ট্র মানেই পরীক্ষা দেয়া, তারপরে মেওয়া ফলার প্রতিশ্রুতি সূক্ষ্ম। এর মধ্যে দিয়ে আমার দেখা, আমার শোনা, আমার জানা পুরোটাই কিন্তু রাজনৈতিক। আমি যদি গ্রামের শিল্পী হতাম এবং পল্লীগীতির শিল্পী হতাম, আমি দোতারা শিখতাম। কিন্তু আমি আধুনিক গানের লোক। আমি যে সঙ্গীত করব সেটা পলিটিক্যাল গান অনেকাংশে, কিন্তু তা আধুনিক গান। ফলে আমার গিটার দরকার। কেন? এই গিটার হলো একমাত্র তার যন্ত্র যেটা সুর এবং ছন্দ দুটোই দেয়। কথা কয়রে দেখা দেনা, কথা কয়রে দেখা দেনা, এটা লালনের গান। নড়ে চড়ে হাতের কাছে, খুঁজলে জনম, খুঁজলে জনম ভর মেলে না, কথা কয়রে দেখা দেনা,
এই যে নাইলনের তারের আওয়াজ, এটা শরৎ এবং দোতরার খুব কাছে। ফলে কি হলো, গিটার শিখতে শুরু করে, পাশ্চাত্যের ক্লাসিক্যাল গিটার শিখতে শুরু করে আমি ফিরে গেলাম আমার লোকায়ত সঙ্গীতে। আমার গান কোনো দিন লোকনীতির পাশ ছাড়েনি। প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই, নিঝুম অন্ধকারে তোমাকে চাই। গানটা যত লিখছি, এই পাশের ঘরে, এই ঘরে আমার মা থাকতেন, মা গত হয়েছেন, তাই আমি এই মায়ের ঘরে থাকি। এই পাশের ঘরে বসে বসে এই গানটা আমি লিখছিলাম, সুর আগে করিনি। উমা, একটা জায়গায় গিয়ে দেখি, কই সেই মেয়েটি, এসে গেছে জীবনটা গোটাগুটি। নাগরিক ক্লান্তিতে তোমাকে চাই, এক ফোঁটা শান্তিতে তোমাকে চাই, বহুদূর হেঁটে এসে তোমাকে চাই। সমানে মানুষ ঢুকছে, আমার এই শহরটা ঢুকছে। এবং কার জন্য গান তৈরি করা শুরু করেছিলাম এই গানটি, আর কোথায় সব গিয়ে চলে এলো। বিক্ষোভে বিপ্লবে তোমাকে চাই, ভীষণ অসম্ভবে তোমাকে চাই, শান্তি অশান্তিতে তোমাকে চাই, এই বিভ্রান্তিতে তোমাকে চাই। ছলাত ছল, ছলাত ছল, ছলাত ছল, ঘাটের কাছে গল্প বলে নদীর জল। আদ্যিকাল শ্যাওলা হলো ঘাটের গায়ে, ভূতের মতো চার নখের নৌকো যায়, নদীর ধারে বসবে বুঝি পাটের কল। ছলাত ছল, ছলাত ছল, ছলাত ছল, ঘাটের কাছে গল্প বলে নদীর জল। কানোরিয়া। 93 সালে যখন কানোরিয়া জুট মিলের শ্রমিকরা আন্দোলন শুরু করলেন, সেখানে আমি গিয়েছিলাম, আমার গানও গিয়েছিল। যেদিন কানোরিয়া জুট মিলের শ্রমিকরা দরজা ভাঙলেন, আমি সেখানে উপস্থিত ছিলাম। আমি কোনোদিন কোনো শ্রমিক বা কৃষকদের, শ্রমজীবী মানুষের সভায় ভাষণ দিইনি। তখন শীতকাল, একটা অদ্ভুত ঠান্ডা হাওয়া আসছে, আর আমার সামনে 1000 মানুষ ধ্যানী বুদ্ধর মতো বসে। আমার মনে আছে আমি যখন বললাম, বন্ধুরা আপনারা ইতিহাস রচনা করলেন, ওই 10,000টি হাত উত্তোলিত হলো, মুষ্টিবদ্ধ, আবার নেমে এলো একই সঙ্গে। আজ জানলার কাছে ডেকে গেছে এক পাখির মতন সকাল, যেন রাখালিয়া বাঁশি, এই শহুরে গলার ফাঁসি ছিঁড়ে দেখাবে দুনিয়াকার। বলে সুখে আছো, বলে সুখে আছো, যারা সুখে থাকো এ সুখ সইবে না, দুঃখে আছো যারা বেঁচে থাকো এ দুঃখ রইবে না, বন্ধু এ দুঃখ রইবে না। ভয়েস অফ আমেরিকায় একটু বাস্তু ঘুঘুদের রাজ্য। ফলে হলো কি, ধরুন খবর ট্রান্সলেট করা হচ্ছে, অনুবাদ খুব দ্রুত কাজ করতে হয়। সে খবরটা পড়বেন হয়তো আর একজন মানুষ, যিনি বাংলাদেশি। আমি লিখলাম একটি বিশেষ সংবাদদাতার খবরে প্রকাশ, গতকাল কলকাতা শহরে জল সরবরাহ ব্যাহত হয় কারণ অমুক অমুক। এবার পড়বেন কিন্তু সেটা, ধরা যাক যিনি, তার নাম জিয়াউর রহমান, ভারী সুন্দর মানুষ, তিনি এবার পড়বেন। এবার যখন তিনি পড়ছেন,
জলটা পানি হয়ে গেল। গতকাল বিশেষ সংবাদদাতার খবরে প্রকাশ, গতকাল কলকাতা শহরে পানি সরবরাহ ব্যাহত হয়। আবার উল্টো দিকে এবারে সংবাদ এটা লিখছেন, খুব দ্রুত অনুবাদ করছেন ইংরেজি থেকে বাংলায়, হয়তো আবদুল্লাহ আল ফারুক, খুব স্বাভাবিকভাবে তিনি লিখেছেন, গতকাল অমুক জায়গায় একটা বিপুল বন্যা হয়েছে, পানিতে ডুবে গেছেন 300 মানুষ। এবারে এটা পড়ছেন, হয়তো মার্জনা করবেন, পশ্চিমবঙ্গের কেউ। একটা কথা বলা দরকার, এটা দেখেছিলাম, খেয়াল করেছিলাম, পশ্চিমবঙ্গে থেকে যারা গেছেন সকলেই নামে হিন্দু, বাংলাদেশ থেকে যারা গেছেন তারা সকলেই নামে মুসলমান। এবারে আবদুল্লাহ আল ফারুক পানি লিখলেন, ওটা এবারে ধরা যাক ধনঞ্জয় মিত্র নামে কেউ একজন পশ্চিমবঙ্গের সহকর্মী সেদিন খবরটা পড়বেন, লিখছেন ফারুক, পড়ছেন ধনঞ্জয় মিত্র। তিনি কিন্তু পড়ার সময় পানিটা কেটে জল করে দিলেন। হাসির ব্যাপার। আমি দেশ ভেঙে ভেঙে দুখান করেছি হিন্দু মুসলমানে, আমি দেশ ভেঙে ভেঙে দুখান করেছি হিন্দু মুসলমানে, মুখের ভাষায় দেয়াল উঠেছে এই জল ওই পানি, আমি সবই মানি সবই মানি, শুধু মানি না যখন রহিম পরাণ ভাইরা মুক্তি চায়, তারা দুবেলাই খেতে চায়। আহা পাকস্থলিতে ইসলাম নেই, নেই কো হিন্দু আনি, আহা পাকস্থলিতে ইসলাম নেই, নেই কো হিন্দু আনি, তাতে যাহা জল তাহা পানি। আগুন দেখেছি আমি কত জানলায়, কত জানলায় তার মুখের আদর। আমেরিকা, জীবনে কখনো ভাবিনি আমেরিকায় যাব। ৭৯ সালে হলো দ্বিতীয় ল্যাটিন আমেরিকান বিপ্লব নিকারাগুয়ায়। সেখানে ওই কিউবায় যেমন ছিলেন একনায়ক বাতিস্তা, তেমনি এইখানে ছিলেন সোমোসা। সে বড় ভয়ঙ্কর লোক। হেন নিকারাগুয়ায় বিপ্লব হয়েছে, সান্দিনিস্তা বিপ্লবীরা রাষ্ট্র ক্ষমতা দখল করেছেন। আমার ভীষণ ইচ্ছে ছিল নিকারাগুয়া যাওয়া, এবং আমেরিকায় যে যাব বলে ঠিক করলাম তার ভেতরে এই ইচ্ছেটাও ছিল নিকারাগুয়ার বিপ্লব দেখব। আমি আমেরিকার আমার পাকা স্থায়ী সারা জীবনের চাকরি ছেড়ে নিকারাগুয়া চলে গেলাম 1985 সালে। সেখানে যা দেখেছি তার উপর মুক্ত নিকারাগুয়া নামে একটি বই আমার লেখা। শুনেছি এই রাজ্যে এক বামপন্থী সরকার নাকি আছেন। উনিশশো 85 সালের শেষের দিকে আমি এই দেশে ফিরে এসে দেখতে পাই যে এখানকার সিপিআইএম নামে একটি দলের কর্মীরা বাক্স ঝাঁকিয়ে পয়সা তুলছেন নিকারাগুয়ার বিপ্লবের জন্য। আমি মাননীয় মুখ্যমন্ত্রী জ্যোতি বসু মহোদয়কে একটি চিঠি দিয়েছিলাম। তাতে আমি লিখেছিলাম, আমার নাম এই, আমি থাকি এখানে, আমি নিকারাগুয়ায় গিয়েছিলাম, আমি দেখতে পাচ্ছি আপনাদের কর্মীরা নিকারাগুয়া সম্পর্কে ভুল তথ্য পরিবেশন করছেন। নিকারাগুয়ার মানুষদের জন্য টাকা তোলার কোনো প্রয়োজন নেই। নিকারাগুয়ার মানুষদের জন্য এবং বিপ্লবের জন্য অনেক বেশি প্রয়োজন জনমত গঠন করা, যাতে রেগান সরকার সেই বিপ্লবটাকে ধ্বংস করার জন্য কোটি কোটি টাকা, কোটি কোটি ডলার না দিতে পারেন বিপ্লব বিরোধীদের। এবং আমার কাছে বহু ছবি আছে, আমার তোলা ছবি নিকারাগুয়ার, এগুলো আপনি স্বচ্ছন্দে ব্যবহার করতে পারেন, প্রদর্শনী করতে পারেন। আমি বিনিময়ে কিচ্ছু চাই না, বরং আমি, আপনারা যদি বলেন, আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই এবং বলতে চাই আমার অভিজ্ঞতার কথা, হয়তো আপনাদের কাজে লাগবে। এই চিঠির কোনো উত্তর আমি পাইনি। আমার মনে হয় না একজনও সিপিআইএম, বাংলার গ্রামে গ্রামে ঘুরে দেখছি মানুষ সিপিআইএম বলেন না, বলেন সিপিআইএন। একজনও সিপিআইএম বা সিপিআইএন নেতা
এই বইটি পড়েছেন বলে মনে হয় না। জানান দিচ্ছে এই মুহূর্ত কোথায় কাদের প্রাণের দাম, রক্ত দিয়ে প্রাণ বিকিয়ে পথ দেখাচ্ছে নন্দীগ্রাম। জানান সিঙ্গুর নন্দীগ্রাম দুটোই কৃষি প্রধান জায়গা, দুটি জায়গাতেই প্রতিরোধ, জনগণের প্রতিরোধ, সাধারণ গ্রামবাসী এবং তাদের মেয়েদের, বিশেষ করে তাদের মেয়েদের প্রতিরোধ। কেন? তাদের চাষের হকের জমি ছিনিয়ে নিচ্ছে সিপিএম দল ও তাদের সরকার। বন্ধুরা, নন্দীগ্রামে সোনাচূড়ায় শহীদ ভরত মণ্ডলের শাহাদাতের পর আমরা গিয়েছিলাম, আমাদের রিপোর্টাজগুলো তুলেছিলাম। যে সরকার প্রাণ দিয়ে ছিনিমিনি খেলে আজ এইটুকু জায়গার জন্য, সেই সরকার যাওয়াই খুব ভালো বলে মনে করি। ওই সরকার আমাদের দরকার নেই। শহীদ ভরত মণ্ডলের মা তার প্রথম সাক্ষাৎকারে বললেন, আমার একজন ভরত গেছে বাবা, কিন্তু হাজার হাজার ভরত আছে। বন্ধুরা, সিঙ্গুর এবং নন্দীগ্রামে যা হয়েছে, যে অত্যাচার সিপিএম করেছে, আপনাদের বললে আপনারা অনেকে বিশ্বাস করবেন না, আমি তা বলবো না। তার খুঁটিনাটি বলতে গেলে এত ঘেন্না হয়, এত রাগ হয় যে মুখ দিয়ে যে কথাগুলো বেরোতে চায় সেগুলো অসংসদীয়। 2007 সালে 14ই মার্চ আমি তমলুক হাসপাতালে ছিলাম কৃষি জমি রক্ষা কমিটির একজন হিসেবে, শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আরও কোনো নেতা সেখানে ছিলেন। সেই হাসপাতালে যা দেখতে হয়েছে তা যেন কোনোদিন কোনো মানুষকে আমরা দেখতে হয়। আমাদের দেখতে হয়েছে যে সাধারণ অসহায় গ্রামের মেয়েদের যৌনাঙ্গ লক্ষ্য করে সিপিএম কিভাবে একটা বড় বোরের গুলি চালিয়েছে। দেখতে হয়েছে কিভাবে অসহায় এক গ্রামবাসী পুরুষ, রোগা শীর্ণ, ভালো করে খায়ও না হয়তো, ঠিক তার বুক টিপ করে খুব কাছ থেকে ছোঁড়া গুলির ক্ষত, এত বড় একটা গর্ত বুকে, সেখানে গজ ঢোকানো, কাপড় ঢোকানো, তার পাশে তার স্ত্রী জলজল করছে সিঁদুর। আর প্রতি মুহূর্তে আমি ভাবছি আর একটু পরেই সিঁদুরটা থাকবে না। ডাক্তারকে বলছি কি করা যায়। ডাক্তার কাঁদছেন আর চিৎকার করছেন রাগের চোটে, অক্ষম, নপুংসক, ক্রোধ। আমরা ডিহিউম্যানাইজড হয়ে গেছি। জীবন আমাদের উন্নত করেনি। গত 32 বছরে জীবন আমাদের